খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ শুক্রবার 4 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতে হেডলাইন। 3200 জনের চাকরি বাতিল মুর্শিদাবাদে। পড়াশোনা চলবে কিভাবে, চিন্তায় স্কুলগুলি। 26-এ ক্ষমতায় এসে যোগ্যদের তালিকা নিয়ে আদালতে যাবে বিজেপি, ঘোষণা শুভেন্দু অধিকারীর। আমার মনে একটা প্রশ্ন জেগেছে, 26,000 চাকরি বাতিলের নির্দেশে বিজেপির চক্রান্ত দেখছেন মমতা। মালদায় সম্প্রীতির বার্তা, রামনবমীতে সামিল হচ্ছেন ইসলাম ধর্মের মানুষরা। অমিত শাহের বোধহজক, স্বপ্ন দেখছেন শুভেন্দু মুখ্যমন্ত্রী হবেন। থাইল্যান্ডে মোদির পাশেই বসে ইউনুস, একান্ত বৈঠক কি হবে? দেশকে ভাগ করতে ওয়াকফ সংশোধনী বিল, দাবি মুখ্যমন্ত্রীর। ব্যবহার করা যাবে না মাইক, ছাঁটতে হবে যাত্রাপথ, বিজেপির মিছিলে অনুমতি দিয়ে বলল আদালত। প্রেমিককে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার জের, মালদহে খুনে অভিযুক্ত সৎ মা। অর্থনীতিকে ধ্বংস করবে মার্কিন শুল্ক নীতি প্রসঙ্গে তোপ রাহুলের। প্রেসিডিয়ামে মীনাক্ষী, বাম শিবিরে গুরুত্ব বাড়ছে যুবনেত্রীর। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। সুপ্রিম কোর্টের রায়ে মোট 25,752 জন শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরিহারা হয়েছেন, যার মধ্যে মুর্শিদাবাদ জেলায় রয়েছেন 3200 জন। পঠন পাঠন চলবে কি করে, মাথায় হাত স্কুলের প্রধান শিক্ষকদের। চাকরিহারাদের মধ্যে মুর্শিদাবাদ জেলায় অন্যতম গুরুত্বপূর্ণ স্কুল রানীনগর 1 নম্বর ব্লকের লোচনপুর এনকে হাই স্কুলের 18 জন, ভগবানগোলা গার্লস হাই স্কুলের 23 জন এবং ফারাক্কা অর্জুনপুর হাই স্কুলের 33 জন রয়েছেন। চাকরি বাতিলের খবর পেয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ মুর্শিদাবাদ জেলা শাখার সদস্য এদিন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা জড়ো হন বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে। চাকরি বাতিলের খবরের পরেই তারা জড়ো হয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কেউ যাতে মানসিকভাবে ভেঙে না পড়ে সে ব্যাপারেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের গোটা প্যানেলই এদিন বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অযোগ্যদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করারও নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম নির্দেশ মেনেই 3 মাসের মধ্যে নিয়োগ সম্পন্ন করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগামী 3 মাস এত সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মী ব্যতীত স্কুলগুলি চলবে কি করে, সেই প্রশ্নই ঘুরছে জেলার অন্দরে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে বাতিল হয়েছে 25,752টি চাকরি। এতে বহু যোগ্য প্রার্থীও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আশ্বস্ত করেছেন, যদি 2026 সালে বিজেপি বাংলায় সরকার গঠন করে তবে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করা হবে। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়ে দেয়, 2016 সালের পুরো প্যানেল বাতিল করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। আদালত জানায়, দুর্নীতির মাত্রা এতটাই ভয়াবহ যে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি। তবে শুভেন্দুর দাবি, সিবিআই ইতিমধ্যে প্রায় 5,400 অযোগ্য প্রার্থী চিহ্নিত করেছে, যার অর্থ বাকিরা যোগ্য। তিনি বলেন, রাজ্য সরকার এবং এসএসসি ইচ্ছাকৃতভাবে যোগ্যদের রক্ষা করতে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা ক্ষমতায় এলে যোগ্যদের পাশে দাঁড়াবো। শুভেন্দু আরও বলেন, প্রায় 19,000 যোগ্য চাকরি প্রার্থী অন্যায়ভাবে চাকরি হারালেন, আমরা তাদের জন্য লড়াই করব। সিবিআই এরই মধ্যে মার্কশিট এবং ওএমআর পুনরুদ্ধার করেছে। রাজ্য সরকার চাইলেই যোগ্যদের রক্ষা করতে পারত, কিন্তু তারা দুর্নীতিগ্রস্তদের আড়াল করতেই ব্যস্ত ছিল। তিনি আরও দাবি করেন, বিজেপি যদি 2026 সালে রাজ্যের সরকার গঠন করে তবে যোগ্যদের তালিকা তৈরি করে তা নিয়ে সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন দায়ের করবে। শুভেন্দুর মতে, রাজ্য এবং এসএসসি যদি স্বচ্ছতা দেখাতো তবে এই চাকরিগুলি একসঙ্গে বাতিল হতো না। তবে তিনি আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে যোগ্যদের ন্যায় বিচার পাইয়ে দিতে বিজেপি সর্বোচ্চ চেষ্টা করবে। সুপ্রিম নির্দেশে চাকরি বাতিল হয়েছে 25,573 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি বলে এই রায় শীর্ষ আদালতের। রাজ্য সরকার কার্যত বড়সড় ধাক্কা খেয়েছে এই নিয়োগ মামলায়।
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি বাতিল হওয়ার পর প্রশ্ন তুলেছেন। তার সন্দেহ এর পিছনে কোনো বড় চক্রান্ত থাকতে পারে। নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বরাবরই তিনি বামেদের নিশানা করেছেন। শুক্রবার সুপ্রিম রায় ঘোষণার পর মমতা বলে, যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে 11,610 জন ক্লাস নবম-দশম শ্রেণীতে পড়াতেন, ৫,৫৯৯ জন একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াতেন। এগুলি খুব গুরুত্বপূর্ণ ক্লাস, অনেকে খাতাও দেখছে। মমতার প্রশ্ন, এবার ওই ক্লাসগুলিতে কে পড়াবে, কি করে সেই পরীক্ষা নেওয়া হবে? এই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করেন, বাংলার পুরো শিক্ষা ব্যবস্থাকে কোল্যান্স করার চেষ্টা চলছে না তো? বামেদের নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, সিপিএম তো চিরকুটে চাকরি দিত, তার তো তদন্ত হয় না। তার দাবি, পরিকল্পনা করে বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য আদতে চক্রান্ত করছে বামেরা। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, 25,000 শিক্ষক যদি পড়াতে না পারে তাহলে চিকিৎসা থেকে শুরু করে ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে কি? শিক্ষার মান দমিয়ে দিতে চাইছেন না তো? আমাদের ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ না দিয়ে দমিয়ে দিচ্ছেন না তো? এদিন বাম নেতা তথা বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও নিশানা করেন মমতা। আগামী 6 এপ্রিল রামনবমী উৎসব, আর এবার তাতে সামিল হচ্ছেন ইসলাম ধর্মের মানুষজন। এভাবেই গোটা দেশে সম্প্রীতির দৃষ্টান্ত তৈরি করছে পশ্চিমবঙ্গের মালদা শহর। মাত্র দুদিন আগেই পেরিয়েছে ঈদ উল ফিতর। সেই খুশির ঈদে এবার মালদা শহরে ধর্মীয় ভেদাভেদ ভুলে সাধারণ মানুষ অংশ নিয়েছিল। কদিন আগেই উত্তেজনা ছড়ায় মোথাবাড়িতে। এদিকে ঈদের খুশি সেই উত্তেজনায় জল ঢেলে মালদা শহরকে ঢেকে দিয়েছিল চাঁদনি আলো। এ যেন মালদার মানুষ সেই পুরনো দিনের মতোই একে অন্যের সঙ্গে রয়েছে। এবার রামনবমী, আর এই উৎসবেও সম্প্রীতির বার্তা দিতে তৈরি মালদা শহরের মুসলিম সমাজও। রামের জন্মতিথির উৎসবে তাই এবার সামিল হতে চলেছে শহরের মুসলমানরাও। শহরের রাজমহল রোডে নাকি টেন্ট তৈরি করে রবিবার দিন ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করা মানুষজনকে পানীয় জল দেবেন সেখানকার ইসলাম ধর্মের মানুষজন। পাশাপাশি বিলি করবেন চকলেট, সঙ্গে থাকছে মিষ্টি মুখের ব্যবস্থাও। এছাড়াও সবচেয়ে বড় বিষয়, সনাতনীদের ধর্মীয় মিছিলে পা মেলাতে পারেন তাকিয়া অর্থাৎ মুসলিমদের টুপি পরা মানুষজনও। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কিভাবে এই মালদা শহরের মুসলমানরা রামচন্দ্রের জন্মদিবস পালন করতে সামিল হবেন, এখনো পর্যন্ত সেই চূড়ান্ত রূপরেখা ঠিক করতেই নাকি বৃহস্পতিবার রাতে মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দানে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, বিজেপি তৃণমূলের চেয়ে বেশি আসন পাবে। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি আপকি বার 200 পার স্লোগান তুললেও তারা 77 আসনে থেমে যায়, যা পরে আরও কমেছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিজেপির রাজ্য সংগঠনে বিশৃঙ্খলা বিরাজ করছে। দলের রাজ্য সভাপতির পদ এখনও অনিশ্চিত। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, শুভেন্দু অধিকারীর মধ্যে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চলছে। তৃণমূলে বিধায়কদের যোগদানের ধারাবাহিকতা বিজেপির ভিত নড়িয়ে দিয়েছে। বাংলার ইতিহাস বলে, বাঙালি কখনো ভাষা সংস্কৃতির অপমান মেনে নেয়নি। নেতাজি শ্যামাপ্রসাদের প্রসঙ্গ টেনে বিজেপি বারবার চেষ্টা করলেও বাঙালি মনোভাব তাতে বদলায়নি। উপরন্তু রাজ্যের সাম্প্রদায়িক মেরুকরণ কার্যকর না হওয়ায় বিজেপির সমর্থন কমছে। ইন্ডিয়া টুডের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী এখন ভোট হলে বিজেপির আসন কমবে। বামেদের একাংশ মমতা বিরোধিতার জন্য বিজেপিকে সমর্থন করেছিল, কিন্তু সেই সমীকরণ বদলাচ্ছে। রাজ্য রাজনীতির প্রবাহ বলছে 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে 30টি আসন পার করাও কঠিন হতে পারে। অমিত শাহের দাবি ও বাস্তবতার মধ্যে ব্যবধান বড়। বাংলায় ক্ষমতা দখল করা সহজ নয়, বিশেষত যখন তৃণমূলের সাংগঠনিক শক্তি অটুট রয়েছে এবং বিজেপির ভিত দুর্বল হয়ে পড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পাশাপাশি বসে বৃহস্পতিবার থাইল্যান্ডে এই ছবি দেখা গেল। তাতেই বিমস্টেক বৈঠকের ফাঁকে দুজনের মতন একান্ত বৈঠক হতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটুংটান শিনাওয়াত্রা ডিনারের আয়োজন করেছিলেন, সেখানে এই দৃশ্য দেখা গিয়েছে।
তাদের বসার আসন চর্চা উস্কে দিয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরে অন্তর্বর্তী সরকারের প্রধান হন ইউনূস। তার আমলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন নিয়ে সরব হয় ভারত। সম্প্রতি চীন সফর নিয়ে সেভেন সিস্টার্স বা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিকে নিয়ে ইউনূসের করা মন্তব্যে তীব্র সমালোচনা হয়েছে ভারতে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মতন অনেকেই এর তীব্র প্রতিবাদ করে। তিনি ইউনূসের মন্তব্যের প্রেক্ষিতে চিকেন স্নেক নিয়ে দেশকে সতর্ক করেন। ইউনূস ক্ষমতায় আসার পরে প্রথম মুখোমুখি হলেন প্রতিবেশী দেশের দুই রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের তরফে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য অনুরোধ করা হয়েছিল। এই বিমস্টেক বৈঠকে শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার, ভুটানও অংশ নেবে। 2016 প্যানেলে 25,753 চাকরি বাতিল। হাইকোর্টের নির্দেশেই বহাল রইল সুপ্রিম কোর্টে। যারা দুর্নীতি করেননি তারা নতুনভাবে আবেদন করতে পারবেন। সিবিআই তদন্ত বহাল থাকবে। সরকারি চাকরির অন্যান্য বিভাগে থাকা ব্যক্তিরা 3 মাসের মধ্যে স্থানান্তরের আবেদন করতে পারবেন। অর্থাৎ সরকারের অন্য দফতরে কর্মরত বেশ কয়েকজন কর্মী এসএসসি চাকরির আবেদন করেছিলেন। তাদের অনেকের নামও উঠেছে তালিকায়। তাদেরও চাকরি যাবে। তারা সেক্ষেত্রে নিজেদের পুরনো দফতরে ফেরার সুযোগ পাবে। হাইকোর্টের এই রায়ে না খুশ মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে এ নিয়ে একাধিক ঘোষণা করেন মমতা। পাশাপাশি কটাক্ষ করেন বিজেপিকেও। জানান বিজেপির টার্গেট বাংলার শিক্ষা ব্যবস্থা। বাংলাকে আর কত হেনস্থা করবে বিজেপি, প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে তিনি জানান সরকারের আইনজীবীরাও বিষয়টি খতিয়ে দেখছেন। এদিকের সভা থেকে ওয়াকফ নিয়ে কটাক্ষ ছোড়েন মমতা। এদিন সাংবাদিক বৈঠকে বলেন দেশকে ভাগ করার জন্য ইচ্ছাকৃতভাবে ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছিল। বিজেপিকে মনে রাখতে হবে তাদের সরকারও একসময় চলে যাবে, অন্য সরকার আসবে, তখন লোকসভা ও রাজ্যসভায় আরেকটা সংশোধনী পাশ হয়ে যাবে। বেছে বেছে হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে বিজেপির মুখ্য নির্বাচনী আধিকারিকের মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে মিছিলের পথ বদলে দিলেন বিচারপতি। সঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছে মিছিলে ব্যবহার করা যাবে না কোনো লাউডস্পিকার। বুধবার দুপুর 2টো থেকে বিজেপির মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতর অভিযান ছিল, কিন্তু বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় সময়সূচি পিছিয়ে দেওয়া হয়। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার নির্দেশে জানিয়েছে বিকেল 4টে থেকে 6টার মধ্যে শেষ করতে হবে কর্মসূচি। মিছিলে কোনো লাউডস্পিকার বাজানো যাবে না। মিছিলে অংশগ্রহণ করতে পারবেন 1000 জন। মিছিল শেষ হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে 200 মিটার দূরে। এরপর 10 জনের প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি জমা দেবে। রাজ্যের তরফে এদিন আবেদন করা হয় যে রাস্তা দিয়ে মিছিল করার কথা বলা হয়েছে সেখানে বেশ কয়েকটি স্কুলে পরীক্ষা চলছে। মিছিলের জেরে সমস্যা হতে পারে, যানজটেরও সম্ভাবনা রয়েছে। তখন বিচারপতি জানান মুরলীধর সেন স্ট্রিট থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করা যাবে। মালদার বাঁশবাড়ি এলাকায় এক 10ম শ্রেণীর পড়ুয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বছর 15-র ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এলাকাবাসীর অভিযোগ মেয়েটিকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনার মূল অভিযুক্ত তার সৎ মা। বুধবার ময়নাতদন্তের পর দেহ বাড়িতে আনা হলে স্থানীয় মহিলারা ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্ত সৎ মাকে ধাওয়া করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার বাবা প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিয়ে করেন। প্রথম পক্ষের 2টি মেয়ে ছিল। স্থানীয়দের দাবি অভিযুক্ত সৎমা পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন এবং নিজের প্রেমিকের সঙ্গে বড় মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু বড় মেয়ে রাজি না হয়ে অন্যত্র পালিয়ে গিয়ে বিয়ে করে। এরপর ছোট মেয়েও ওপরেও তার নজর পড়ে এবং তাকেও প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করে। ছোট মেয়ে রাজি না হলে পরদিন তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার দিদির অভিযোগ তার বোন আত্মহত্যা করেনি, বরং সৎমা তাকে গলা টিপে হত্যা করে পরে ঝুলিয়ে দিয়েছে। পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়েরের কথা বলা হয়েছে। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মা শিবিরে নতুন দায়িত্ব পেলেন নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মাদুরাইতে অনুষ্ঠিত সিপিএম এর পার্টি কংগ্রেসে নতুন চমক হিসাবে উঠে এলো বাম নেত্রীর নাম।
সদস্যদের সভাপতি মণ্ডলী বা প্রেসিডিয়াম গঠন করা হয়েছে, তাতে জায়গা পেয়েছেন মীনাক্ষী। এই খবর চাউর হতেই যুবনেত্রীকে নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা, বিশেষ করে বাংলার বুকে। দলের নেতৃত্বের ক্ষেত্রে আগামী দিনে মীনাক্ষীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে চলছে জোর আলোচনা। সাধারণত পার্টি কংগ্রেসের প্রেসিডিয়ামে জায়গা পান পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা, কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় বর্তমানে ডিওয়াইএফআই এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক। তা সত্ত্বেও তাকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে সিপিএম ভবিষ্যতে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে প্রস্তুত। অনেকেই মনে করছেন এটি আসলে মীনাক্ষীর ভবিষ্যৎ কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তির এক প্রাথমিক পদক্ষেপ। ওয়াকফ বোর্ডে অমুসলিমরা থাকলেও তারা ধর্মীয় কাজে হস্তক্ষেপ করবেন না। বিল নিয়ে আলোচনার সময় সাফ এই কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার মতে ওয়াকফ আইন এবং ওয়াকফ বোর্ডকে দেওয়া অনুদান সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটাই দেখবে ওয়াকফ বোর্ডের অমুসলিম সদস্যরা। বিরোধীদের প্রবল আপত্তি ও হট্টগোলের মধ্যে বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। তিনি দাবি করেন সরকার কোনো ধর্মীয় সংগঠন বা তাদের কাজকর্মে হস্তক্ষেপ করছে না, কোনো মসজিদের সম্পত্তিতেও হস্তক্ষেপ করছে না। ওয়াকফ বোর্ডের সঙ্গে ধর্মের কোনো যোগ নেই, সম্পত্তি সংক্রান্ত বিষয় এটি। এরপরে তিনি দাবি করেন যে মুসলমানদের ভালোর জন্য ওয়াকফ বিল আছে মোদী সরকার। বিল নিয়ে আলোচনা করতে গিয়ে দীর্ঘ বক্তৃতা করেন অমিত শাহ। তার কথায় স্বচ্ছতা আনতে পেশ করা হচ্ছে ওয়াকফ বিল। অমুসলিমরা ওয়াকফ বোর্ডের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবেন বলে মিথ্যা প্রচার করছে বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলে, অমুসলিম সদস্যদের কাজই হল ওয়াকফ আইন এবং তহবিল ও অনুদানের ওপর নজর রাখা। আইন মেনে বোর্ডের কাজকর্ম চলছে কিনা, অনুদান তহবিলের অর্থ সঠিক খাতে ব্যবহার করা হচ্ছে কিনা, এগুলি নজর রাখবেন অমুসলিম সদস্যরা। বক্তৃতা দিতে গিয়ে শাহ আরও বলেন, দেশের প্রত্যেকটি মুসলিমকে আমি আশ্বস্ত করে বলতে চাই, আপনাদের ওয়াকফে কোনো অমুসলিমকে রাখা হবে না, কিন্তু যারা বেআইনিভাবে ওয়াকফের সম্পত্তি বিক্রি করে তাদের পাকড়াও করবে ওয়াকফ বোর্ড। সংখ্যালঘুদের উন্নতির জন্য যে অর্থ ব্যবহার করার কথা সেটা চুরি হয়ে যাচ্ছে, সেই চুরিও রুখবে ওয়াকফ বোর্ড। বিরোধীদের এক হাত নিয়ে শাহের দাবি, এবার থেকে ওয়াকফ বোর্ডের সমস্ত হিসাব পরিষ্কারভাবেই জানা যাবে। স্বচ্ছতা নিয়ে কি কারো আপত্তি থাকতে পারে? শাহের মতে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের রাখা নিয়ে অহেতুক ভয় দেখাচ্ছে বিরোধীরা। দুদিন আগে বাঁকুড়ার সোনামুখী শুশুনিয়া ঝিলিমিলি রেঞ্জের সুতান জঙ্গলে একের পর এক গাছ পুড়ে যায় আগুনের গ্রাসে। এবার অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য। বুধবার দুপুরে ঝড়খালির অ্যানিম্যাল পার্কের পাশেই অগ্নিকাণ্ডের জেরে ছড়ায় আতঙ্ক। ঝড়খালিতে একটি বহুজাতিক সংস্থার রিসর্টের পিছনে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয় বিস্তৃত ম্যানগ্রোভ এলাকা। জানা গিয়েছে রিসর্টের পিছনে মাঠে শুকনো উলুবনে প্রথম আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকে। ভয়াবহ আগুনে আশেপাশের ম্যানগ্রোভ গাছও পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ ও স্থানীয় মানুষজন আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা অনেকটাই বেশি হওয়ার কারণে নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাছেই ছিল ঝড়খালি অ্যানিম্যাল পার্ক। যদিও স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। সুন্দরবন এলাকাকে বুক দিয়ে আঁকলে রেখেছে ম্যানগ্রোভ অরণ্য। বিধ্বংসী ঝড় সাইক্লোনের সময় সুন্দরবন এলাকার বাসিন্দাদের রক্ষা করতে হয় এই ম্যানগ্রোভ। কিছুদিন আগে বাসন্তী গ্রাম পঞ্চায়েতের মুরোখালী গ্রাম লাগোয়া এলাকায় ম্যানগ্রোভ নিধনের অভিযোগ ওঠে। নদীর পার বরাবর বাই গেওয়ার মতন বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভের জঙ্গল সাফ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হল সেই ম্যানগ্রোভ। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।